নমস্কার শ্রোতা বন্ধুরা, টিম স্কেয়ার চার্জারের পক্ষ থেকে রয়েছি আমি দিব্যেন্দু গোস্বামী। আজকের গল্পের সূত্রধার। আজকে আপনাদের জন্য আমরা পরিবেশন করছি লেখক রূপম রায়ের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, দামোদরের অভিশপ্ত চর। আজকের গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু গোস্বামী। গল্প পাঠে অভিক, মুখ্য চরিত্রে সৌরভ রায়, দিব্যেন্দু দাস, সৌরভ সাহা, সৃজিতা, অভিক, দিব্যেন্দু গোস্বামী। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে ওয়েব সিজন স্টুডিও। প্রচ্ছদ নির্মাণে রাকিব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে দামোদরের অভিশপ্ত চর। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। মেঘগুলো নিজেদের চলার পথ যেন আড়াল করে চলেছে। কুয়াশায় চারিদিক ছেয়ে আছে। বিরাজ করছে এক অসম্ভব আদিম নিস্তব্ধতা। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর আজকের চাঁদের আলোর স্নিগ্ধ জ্যোৎস্নাও সেই অন্ধকারকে ঢেকে দিতে পারছে না। গ্রাম বাংলার রাত এমনিতেও হয় ভয়ানক, কিন্তু তার উপর এত গহন অন্ধকারের ভিতর কোথাও কোনো শব্দ নেই। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছু প্রভাব না পড়লেও গ্রামের কিছু জায়গায় এই নিস্তব্ধতা অনুভব করা যায়। সেই সমস্ত জায়গা নিজেদের লুকিয়ে রেখেছে লোকচক্ষুর অন্তরালে। তারা বের করতে চায় না তাদের মধ্যেকার গহন রহস্যগুলো। তারা হাজার হাজার বছর ধরে নিজেদের আড়াল করে গড়ে উঠেছে। গ্রামের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ তাই দিনের আলো ফুরাতে না ফুরাতেই ফিরে আসে ঘরে। তাদের জীবন এত বিলাসবহুল নয়। হ্যারিকেনের কেরোসিন তেল বাঁচাতে রাত বাড়লেই শুয়ে পড়ে সবাই, কিন্তু রাতের এই গহন অন্ধকারেও গ্রামের পথ পেরিয়ে এগিয়ে চলেছে একটা লোক। অন্ধকারের মধ্যে তাকে নিকষ কালো ছায়ামূর্তি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। লোকটা যে পথ দিয়ে এগিয়ে চলেছে চারপাশ নিঝুম, কোথাও কোনো সারা শব্দ নেই। লোকটার চলার পথে এপাশে ওপাশে কালো অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে বড় বড় গাছ। তাদের খসে পড়া পাতাগুলো পথের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর চলার পথে শুকনো পাতায় পা ঘষে যাওয়ার দরুন খসখস শব্দ হচ্ছে। আশেপাশের ঝোপ দিয়ে ক্রমাগত ডেকে চলেছে ঝিঝি পোকার দল। কোথাও যেন গাছের উপর থেকে অদ্ভুত কর্কশ গলায় একটা রাত জাগা পাখি ডেকে উঠল। পাখিটা হয়তো আশেপাশেই আছে কোথাও। পাখিরা তো অনেক কথা আগে থেকে বুঝতে পারে, হয়তো তার জন্যই লোকটাকে সে সাবধান করতে ওই রকমভাবে ডেকে উঠল। লোকটা তখনও এগিয়ে চলেছে ধীর গতিতে। তার নিজের চলার শব্দও যেন তার বুক কাঁপিয়ে দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। একটা বিভীষিকা যেন এগিয়ে চলেছে পেছন পেছন। লোকটা জানে সে কোথায় চলেছে। এই জঙ্গলের পথ পেরিয়ে এলেই পড়বে সেই দামোদরের চর। এই চরকে ঘিরে ভয়ানক কিছু গল্প আছে, কিন্তু লোকটা নির্ভয়ে এগিয়ে চলল সেই দিকেই। অনেক বছর ধরেই সে রাতের বেলা মাছ ধরে চলেছে এই দামোদরের চরে। এই চরের কোনা কোনা সে চেনে, কারণ এটাই তার রোজগারের একমাত্র মাধ্যম। রাতের অন্ধকারে টিমটিমে আলো এসে নৌকা ভাসায় এই নদীর জলে। ওর মতো বহু মাঝি আছে যারা রাতের অন্ধকারে এই রকমই মাছ ধরার জন্য বের হয় নৌকা নিয়ে। কিন্তু এগিয়ে যেতেই আর যেন ঘাটের কাজটা একটু বেশি অন্ধকার মনে হলো তার। অন্য মাঝিরা আগেই নৌকা নিয়ে বেরিয়ে গেছে আজ।
সামনে রাতের অন্ধকারে গাছপালা পেরিয়ে নদীর ছোট একটা পাড় দেখা যাচ্ছে। আগের দিন এখানেই নৌকাটা বেঁধে গিয়েছিল সে। রাতের অন্ধকারে চারিদিক যেন মায়াময় পরিবেশ বিস্তার করেছে। জলের কাছে এগিয়ে আসতেই অর্ধেক চাঁদটা চোখে পড়ল। কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য! চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, চাঁদের ছায়া পড়েছে নদীর জলে। তাতে সেই টলটলে সুন্দর জল দেখলে কে বিশ্বাস করবে এই নদী বহন করছে এত ইতিহাস? সামনের সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছে সে। এই সব কথা চিন্তা করে লাভ নেই, কারণ মাছ ধরতে তো তাকে যেতেই হবে। নৌকার ছড়িয়ে পড়ে থাকা ব্যাটারি আলোটা জ্বালালো সে। তারপর জালগুলো গুছিয়ে রাখছিল। মাছের খাবার তৈরি। সে জানে তার গন্তব্য কত দূর আর কেনই বা সে যাচ্ছে। একটু পরেই সে নৌকা ছেড়ে দিল বিলের মধ্যে। জল টলটলে রাতের অন্ধকারে আর হালকা স্রোত থাকার দরুন তাকে আর বেশি কষ্ট করতে হচ্ছে না। আরও মাঝে মাছ ধরতে আসে এবং তারা এগিয়ে যায় মাঝ নদীতে, যেখানে জাল ফেললে সব থেকে বেশি মাছ পাওয়া যায়। কিন্তু সে গিয়ে চলল অন্ধকারের ভিতর দিয়ে একটা চরের দিকে। এই দিকটায় ভুল করেও মাঝিরা আসে না। সবাই বলে ওই চর অন্য খালির। সেটা ভালো নয়, কেউ ওখানে গেলে তার মৃত্যু নিশ্চয়ই। কিন্তু সে এই 1 মাস ওই চরের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে তার নৌকা। সবাই যেখানে ভয়ের শিকার, সে একা সেখানে গিয়ে প্রথমবার গিয়ে পেয়েছিল প্রচুর মাছ। আসলে এই দিকে চরের পাশে কেউ আসে না, তাই প্রচুর মাছ পাওয়া যায়। দিনে দিনে তার লোভ আরও বাড়তে লাগলো। কাউকে না জানিয়ে প্রতি রাতে সে পাড়ি দিত অন্য খালির চরের কাছে। মাছ যা পেত তাতে তার অবস্থা দিন দিন উন্নতির দিকেই যাচ্ছিল। পকেটে বেশ ভালো পরিমাণে পয়সাও আসতে লাগলো তার। অন্য মাঝিরা তার এই উন্নতি দেখে হিংসা করতে শুরু করলো তাকে। লোভী মানুষের সব থেকে বড় শত্রু, কিন্তু তাকে কে তা বোঝাবে? আজও সে তার লোভী দৃষ্টি নিয়ে এগিয়ে চলল চরটার দিকে। নৌকা চালিয়ে দিল সামনের কালো অন্ধকারের মতো চরটার দিকে। একটু একটু করে চরটা ওর সামনে নিজের রূপ তুলে ধরছে। মাঝারি একটা কাদা মাটির চর, অল্প বিস্তর গাছগাছালি হয়েছে সেখানে। অন্ধকারে গাছগুলো এক একটা বিশাল আকৃতির দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। সেখানে গাছের পাতার ঘনত্ব এতটা বেশি যে চাঁদের আলো প্রবেশ করতে পারে না জঙ্গলের মধ্যে। হিংস্র কোনো জন্তু না থাকলেও সেইখানে যে সাপ খোপ থাকবে তা সে ভালো মতোই জানে। নৌকাটা চর থেকে একটু দূরে গিয়ে থামিয়ে দিল সে। ধীরে ধীরে দাঁড়বে মাছের খাবার ছড়িয়ে দিতে থাকলো। রাত বাড়ছে। এবার একটু একটু করে নতুনভাবে জাল বিছিয়ে দিল। তারপর চুপচাপ ঘাপটে মেরে বসে রইল সে। অচেনা পরিত্যক্ত চরটার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল সে। তখন যেন সে ভুলেই গেছে ওটার ব্যাপারে শোনা নানা ভয়ের গল্প আর নানা কথাগুলো। হঠাৎ করে সে বুঝতে পারল না চরের কাছে ভীষণভাবে তার নৌকাটা দুলে উঠল। কিন্তু কিছু ভাবা আর করার আগেই মাঝ নদীতে থাকা নৌকার চারপাশের জলে যেন একটা আলোড়ন সৃষ্টি হলো। একটা কালো ধোঁয়ার মতো ছায়া ভেসে আছে যেন শুধু এই নৌকাটাকে ঘিরে। নদী যেন এবার ফুঁসছে, নৌকা প্রচণ্ডভাবে দুলছে। নৌকায় সে এখন একা। নৌকা বেয়ে চলেছে নিজে নিজেই। ওই দূরে অন্য খালির চর ধীরে ধীরে স্পষ্ট দেখা যাচ্ছে। এমন সময় সেই চরের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো অদ্ভুত সব প্রেতের শব্দ। তাদের কথা স্পষ্ট কানে আসছে। তারা যেন অতৃপ্ত হয়ে একটাই কথা বলছে, আয়
আয়, মাছ ধরবি না? এগিয়ে আয়, অনেক মাছ দেব তোকে, অনেক টাকা পাবি। লোকটার শরীর ঠান্ডা হয়ে এসেছে। ও বেঁচে আছে না মরে গেছে সেটাই যেন বুঝতে পারছিল না। চারিদিক থেকে ভেসে আসা আর্ত চিৎকার, আর এবার তার সাথে জুড়ল একটা হাড় হিম করা অশরীরী হাসি। এই রাত যেন নিজেই নিজের পটভূমি রচনা করে চলেছে। মানুষের মুখ দিয়ে বোধ করি প্রচণ্ড ভয়ের মুহূর্তে কোনো শব্দ বেরিয়ে আসে না, কারণ শত চেষ্টা করেও আর্ত চিৎকারের বদলে গলা দিয়ে কিছু বেরিয়ে এলো না তার। কালো ছায়াটা আবার নৌকার চারপাশে এসে ঘুরপাক খাচ্ছে। নৌকাটা অস্বাভাবিক রকমের দুলে চলেছে। চারদিকের পরিবেশ অদ্ভুত রকমের ভয়ানক। অপরদিকে সেই আর্তচিৎকার যেন আরো বেড়েই চলেছে। লোকটা দেখল আবার নৌকার চারপাশে সেই কালো ছায়া আর ধোয়া ধোয়া লাগছে। নৌকার একপাশে সামনের দিকে একটা কালো হাত জলের উপরের দিকে উঠে এসেছে, সেই সাথে বীভৎস লম্বা লম্বা নখ, আর সেই প্রতিটা নখে যেন লেগে আছে চাপ চাপ রক্ত। সেই বীভৎস হাত এক নিমেষে টেনে নিল লোকটাকে জলের ভেতরে। ছলাৎ শব্দ করে কিছু একটা ভারী জিনিস পড়ল ওই নদীর জলে। অনেকক্ষণ জলে দাপাদাপির শব্দ হলো, কিন্তু সেই বিলের টলটলে জল ধীরে ধীরে লাল হয়ে উঠছে। এখন চারিদিক নিস্তব্ধ। চরের কাছের অস্বাভাবিক পরিবেশ আস্তে আস্তে শান্ত হয়ে এলো। একটা ফাঁকা নৌকা তখন ভেসে আছে অন্নখালির চরের খুব কাছে। কেউ জানতেও পারল না আজ রাতের অন্ধকারে কি হয়ে গেল এই অন্নখালির চরের খুব কাছে। আচ্ছা আকাশ, আজ কত বছর পর আমরা এইরকম ঘুরতে বেরোতে পারলাম বলতো? আকাশ গাড়ির বাইরে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, তার বলতে ভাই, শালা আগে কলেজে পড়ার সময় কত এরকম দারুণ সুন্দর সুন্দর জায়গায় আমরা ছবি তুলতে বেরিয়ে পড়তাম, আর আজ কোথায় সেই সব দিন। অফিসের কাজ আর বসের ধাতানিতে ওই সব যেন হারিয়ে গেছে। জয় একটু হাঁফ ছেড়ে বলল, এই ক্যামেরাগুলোকেই দেখ না, এতদিন বাড়ি করা হয়নি, কিন্তু এখন তাও এগুলো ব্যবহার করতে পারবো, ভেবেই মনটা ভালো লাগছে। তা তোকে কে এই গ্রামটার ঠিকানা দিল শুনি? আরে আমাদের অফিসে একটা কেরানি জাতীয় লোক বলতে পারিস। আমি যখন বললাম ছুটি কাটানোর জন্য কোনো গ্রামে যেতে ইচ্ছে করছে, তখনই লোকটা আমায় এটার কথা বলেছিল। আর এও বলেছিল এই শীতের সময় দামোদরের চরে নাকি প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিরা উড়ে আসে এখানে। তাই আর লোভ সামলাতে পারলাম না ভাই, বেরিয়ে পড়লাম। জয় একটু হাসি মুখে বলল, তা ভালোই হলো, নিজেদের পুরনো শখটাও পূরণ হবে আর গ্রামও ঘোরা সম্পূর্ণ হবে। হ্যাঁ, আজকাল যেন যত বড় হচ্ছি নিজেদের প্যাশনকে ফলো করা অন্যায় মনে হয় এই সময় দাঁড়িয়ে। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল আকাশ। জয় আর কিছু বলল না, খালি মুচকি হাসল। ওরা এসেছে দামোদরের পাশে ছোট্ট একটা গ্রামে। গ্রামের বেশিরভাগ মানুষ চাষি। একদম প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তা। ভোরের আলো ফোটার আগেই ট্রেন দিয়ে নেমেছে ওরা, আর গাড়ি ঠিক করাই ছিল, সেটাই নিতে এসেছিল ওদের। তাই গাড়ি ছাড়তে ছাড়তে তখন একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করলো। ভোরবেলায় সূর্য ওঠার সময়টা খুব ভালো লাগে আকাশের। গাড়ির জানালা দিয়ে মৃদু মন্দ বাতাস এসে বারংবার শীতল করে দিয়ে যাচ্ছে ওদের শরীরটা। শহরের কোলাহলের মধ্যে সবুজ চাওয়া যেন বিলাসিতা। আজ ওদের চোখ যায় শুধু প্রান্ত বিস্তৃত ধান ক্ষেতের দিকে। আকাশ বলে উঠল, গাড়িটা একটু থামান ড্রাইভারজি, সামনে একটা চায়ের দোকান খোলা, বুঝলেন?
একটু চা খাবো। ড্রাইভার ওদের কথা মতো গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দিল। চারিদিকে রাস্তার দুই দিক বিস্তৃত ধান ক্ষেত, আর তার মাঝেই বুক চিরে এগিয়ে চলেছে ওদের সামনের কাঁচা রাস্তাটা। আর সামনেই রাস্তার এক কোণে একটা বট গাছ, তার নিচেই ছোট একটা ঘুমটি চায়ের দোকান। একটা লোক গলায় গামছা জড়িয়ে একটা বাংলা গানের সুর ভাঁজতে ভাঁজতে কেটলিতে চায়ের জল গরম করছে। জয় এগিয়ে গিয়ে বলল, দাদা 2 কাপ চা দিন তো। লোকটা একটা সরু পেতে রাখা বেঞ্চ দেখিয়ে দিয়ে বলল, আপনারা বসেন, আমি দিতাছি। আকাশ ততক্ষণে এগিয়ে গেছে ধানের ক্ষেতের দিকে। সে বের করে এনেছে তার ক্যামেরাটা। 2-1বার সেটা বের করে ছবিও তুলে নিল সে। জয় জানে আকাশের ছবি তোলার হাত খুবই ভালো, তাই এই সুন্দর দৃশ্যগুলো সে ক্যামেরা বন্দি করতে চাইছে। আকাশ সূর্য ওঠার জন্য নিজের আভা লালচে করে এনেছে। চারিদিকে সে নিজের আলো ছড়িয়ে চলেছে। এখন আকাশ জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। দিগন্ত বিস্তৃত মাঠে তখন অল্প হাওয়ায় ধুলছে সোনা ধান। এক অপার সৌন্দর্যের দৃশ্য চোখে ধরা পড়ছে ওদের। আকাশ আর জয় হতভম্ব হয়ে শুধু দেখছে সেটা। ওদের যেন মনে হলো এইরকম সুন্দর অপার্থিব সূর্য উদয় সে আর আগে কখনো দেখেনি। জয় ওই ধানের ক্ষেতের দিকে এগিয়ে যেতেই আকাশ বলল, সাধে কি জীবনানন্দ এই গ্রামের প্রেমে পড়েছিলেন? জয় তাকিয়ে দেখল গ্রামের রাস্তার দিকে। ভোর শেষে এখন সবে সূর্যের আলো ফুটেছে। তার মধ্যেই দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা জড়িয়ে আর একটা পুটলি নিয়ে মাঠের পথে। ওরা বুঝল গ্রামের বেশিরভাগ মানুষ চাষি, জমিতে চাষবাস করেই নিজেদের জীবিকা নির্বাহ করে। এত সুন্দর মিষ্টি বাতাস বইছে আর সবুজে ঘেরা প্রান্তরের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছে চাষির দল। গ্রাম বলতে সত্যি এ অজ পাড়াটা। শহরের ছিটে ফোটা ছোঁয়াও পড়েনি এইদিকে। আর যে খেটে খাওয়া মানুষগুলো চলেছে মাঠে ফসল ফলাতে, তারা কিন্তু সারা দিন রাত খেটে চলে, মাঠে ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। তবে তাদের খাবার কি? সেই পুটলিগুলো খুললে হয়তো পাওয়া যাবে পান্তা ভাত, কিছু নুন আর লঙ্কা। সেই খাবার তাদের সারাদিন দেহে শক্তি দিয়ে চলেছে। শহরে থাকা মানুষ শুধু তাদের কষ্টে পাশে থাকার কথা বললেও সত্যি কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? সূর্যটা ওদের সামনে একটু একটু করে উপরে উঠে যেতেই ওদের হাতে চলে এলো চা। চা খাওয়া শেষ করে আর অনেক ছবি তুলে ওরা এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়ি ছাড়ার সাথে সাথেই ওদের চোখে পড়ল আশেপাশে ছোট বড় মাটির কুড়ে ঘর ছড়িয়ে। দূর থেকে একটা প্রকাণ্ড বড় বট গাছও চোখে পড়ল ওদের। গরমের দিনে ক্লান্ত পথিক ওই বড় বট গাছের ছায়ায় বসেই আরাম করে। গ্রামের মানুষ এই সমস্ত প্রকৃতির সম্পদ সযত্নে সাজিয়ে রেখেছে। ওরা জানে শহরের মানুষ এই আনন্দ বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য বটগাছের ছায়ার চাইতে উত্তম জায়গা আর নেই। গ্রামের তাসের আড্ডায় হোক বা ছোট জমায়েত, সব হয় বড় বটগাছকে ঘিরে। গ্রামের এইরকম সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে করতে এগিয়ে চলল ওদের গাড়ি। আকাশ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? ড্রাইভার মাথা নেড়ে জানালো, আর 5 মিনিটের রাস্তা, পৌঁছে গেছি বলে। সত্যি বেশি সময় লাগলো না। ওরা পৌঁছালো ওদের বরাদ্দ একটা ছোট্ট কটেজে। জায়গাটা বেশ সুন্দর। গ্রামে ঘুরতে আসা মানুষের জন্যই হয়তো তৈরি করা হয়েছে দামোদরের পাশেই কটেজটা। একটু দূরেই দামোদরের জলের কুলকুল শব্দ শোনা যাচ্ছে এই কটেজ থেকেই। ওরা ওদের রুমে গিয়ে ব্রেকফাস্ট সেরে একটু বসলো। কটেজের কেয়ারটেকার ওদের বলে গেছে আজ একটু রেস্ট নিতে। বিকেলে ওরা নাকি নৌকার ব্যবস্থা করেই রাখবে নদীতে ঘোরার জন্য।
সারা রাতের ট্রেন জার্নির ধকল আর এতটা রাস্তার ধকল হয়েছে তাদের, তাই বিশ্রাম করাই ঠিক মনে হলো দুজনের। বিকেলে ওদের ঘুম ভাঙলো কটেজ মালিকের ডাকে। বাবুরা, আপনাদের জন্য নৌকা তৈরি আছে, যাবেন? ওরা উঠে তড়িঘড়ি করে তৈরি হয়ে নিল। তখনও নদীর উপর সূর্য অস্ত যায়নি দেখে আকাশ ওর সাথে ক্যামেরাটা নিয়ে নিল। যদি বিকেলে কোনো পরিযায়ী পাখির দেখা মেলে তবে ও তার ক্যামেরায় সেটা বন্দি করবে। বেরোনোর সময় আকাশ দেখল কটেজ মালিক ফিসফিসে গলায় তাদের মাঝিকে কিছু একটা বোঝাচ্ছে। হালকা হালকা কথাগুলো কানে গেল আকাশের। তোকে আশা করি বলে দিতে হবে না, বাবুরা নদীতে যেখানে ঘুরতে যায় ঘোরাবি, দুইজনকে আবার সময় মতো ফিরিয়ে নিয়ে চলে আসবি। আর অন্যখালির চরের দিকে একদম যাওয়ার চেষ্টা করবি না, অন্ধকার নামার আগেই ফিরে আসবি। তুই তো সবই বুঝিস। মাঝি জি হুজুর। বলে মাথা নামিয়ে এগিয়ে এলো নৌকার দিকে। আকাশ আর জয় উঠে বসলো নৌকায়। নৌকা ছেড়ে দিল নদীতে। মাঝি নিজ মনে একটা গান গুনগুন করতে করতে দাঁড় বেয়ে এগিয়ে চলেছে, আর একটা দুটো কথা বলছে ওদের সাথে। জয় বলল, কি অপরূপ সুন্দর না গ্রামের বিকেল! এই দামোদরের উপর সুন্দর টলটলে জলে নৌকোর ভেসে চলা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। আকাশ তখন ওর ক্যামেরা নিয়ে ক্রমাগত ছবি তুলে চলেছে। ও ক্যামেরাতেই মুখ গুজে বলল, সব তো ঠিক আছে, কিন্তু যার জন্য এখানে আসা একটাও তো বিদেশি পাখির দেখা পেলাম না রে। আর একটু পরেই সূর্য নেমে যাবে। সবটাই ঠিক ছিল, কিন্তু যদি ওইটার দেখা পেতাম তবে মনটা জুড়িয়ে যেত রে। জয় বলল, এও কম কি? প্রকৃতির এই খামখেয়ালি আর নজর করা দৃশ্য কি তুই কলকাতায় বসে পেতি? যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো বৎস। সব পেলে জীবন নষ্ট ভুলে যাচ্ছ নাকি? মাঝি এতক্ষণ দাঁড় বাইছিল। সে বলল, আপনারা পাখি খুঁজতেছেন? সে আসে বই কি, অনেক বুনো হাঁস উইরে আসে এইখানে বছরের এই সময়, কিন্তু তাগো দেখা পাইবেন একেবারে ভোরবেলা। বিকেলে তারা দেখা দেয় না, এই আশপাশের চরগুলোতেই থাকে তারা। এই দেখছেন না কত পাখির কোলাহল শুনতে পাইতেছেন, সবই ওই পাখিগুলার। আর এখন পাখিদের ঘরে ফেরার সময়। মাঝি একটু হেসেই বলল কথাগুলো। ওদের সামনে ধীরে ধীরে সূর্যদেব নিজের কমলা আভা ছড়িয়ে দিচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আর নদীর জলের ওপর তা এক দারুণ রং বেরঙের খেলার মতো ফুটে উঠেছে। হঠাৎ করেই এমন সময় আকাশ বলে উঠল, আচ্ছা মাঝি ভাই, এই অন্নখালির চরটা কোথায় গো? কথাটা শোনার সাথে সাথেই ওদের নৌকার মাঝির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকটার মুখে এখন স্পষ্ট ভয়ের রেখা খেলা করছে। সে বলে উঠল, ও কিছু না বাবুরা, ও একখান কাদা মাটির চর, খালি একটা চরও কইতে পারেন। মানুষ নাই সেইখানে, পরিত্যক্ত জায়গা। আপনারা শহরের মানুষ, ওই সব দিকে না যাওয়ানোই ভালো। আকাশ তখনই বলল, আরে তুমিই তো বললে অনেক পাখি নাকি বাসা বেঁধে থাকে ওই চরগুলোতেই। আমাদের নিয়ে চলো না, তোমাকে আলাদা পয়সা দেব। মাঝি ওর মুখে একটা শুকনো হাসি এনে বলল, সে আপনি যতই পয়সা দেন, ওই চরের কাছে এইখানের কোনো মাঝির নৌকাই আপনাকে নিয়ে যাবে না। খান জয় আর আকাশ ভালো করে লক্ষ্য করল লোকটার মুখে তখনও একটা ভয়ের বলিরেখা খেলা করছিল। লোকটা যেন কিছু শুনে ভীষণভাবে ভয় পেয়েছে। ততক্ষণে চারিদিক অন্ধকার হয়ে আসছে। মাঝি তাই বলল, চলেন বাবুরা, এখন ঘরে ফিরতে হইব। আবার আমি কাল সকালে আসুন, আপনাকে নিয়ে যাবক্ষণ পাখি দেখাইতে। লোকটা যে কিছু একটা গোপন ব্যাপার লুকিয়ে গেল বলেই মনে হলো ওদের দুজনে। মাঝি ওদের যেখানে যাত্রা শুরু করেছিল সেইখানেই নামিয়ে দিয়ে নৌকা বেঁধে দিল সেই ঘাটেই। ওরা ওদের কটেজে ফিরে এলো। সেই রাতে খাওয়া দাওয়া সেরে আকাশ আর জয় যখন ঘরে গিয়ে বসলো তখন রাত প্রায় 10টার কাছাকাছি। এই গ্রামের দিকে যেন রাত নামে অনেক আগে। চারিদিক নিঝুম। জানালা দিয়ে
একটু দূরে চাঁদের আলো দামোদরের জলে পড়ায় যেন আলাদা এক জগৎ সৃষ্টি করেছে। দামোদরের জল এখন ঘন কালো, আর তার উপর কেউ যেন হীরের কুচি ছড়িয়ে রেখেছে। জয় জানালা দিয়ে এইসব সুন্দর দৃশ্য দেখছিল, কিন্তু আকাশের মন তখন অন্যদিকে। সে বলল, জয়, একটা ব্যাপার খেয়াল করেছিস ভাই? আমাদের থেকে কিছু একটা জিনিস যেন লুকিয়ে যাচ্ছে এই কোয়ার্টারের মালিক। আর মাঝিটাও দেখলি না, কিছুতেই ওই চরের কাছে আমাদের নিয়ে গেল না। আমার মনটা কেমন খচখচ করছে। জয় জানালার দিক থেকে মাথা নামিয়ে বলল, আরে আকাশ, তুই তো জানিস এই গ্রামবাসীদের মনে কত রকমের পুরনো কুসংস্কার থাকে। ওইরকমই কত শত জিনিসে তারা বিশ্বাস করে। এই নদীর চরটাও মনে হয় ওদের কাছে এমনই কিছু। আকাশ মাথা নাড়িয়ে বলল, কি নাম বলেছিল যেন ওই চরটার? অন্নখালির চর, তাই না? আমার মনে হয় একবার যেটা ঢুকেছে ওটার উত্তর না পেলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমাকে সেটা জানতেই হবে। এ কথা ও কথা বলার সাথে সাথেই দুই বন্ধু ঘুমিয়ে পড়ল। তাদের পাশের নদীর দিকের জানলা তখনও খোলা। জানালা দিয়ে মৃদু মৃদু বাতাস ভেসে আসছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিক যেন আরো নিঝুম হয়ে আসছে। কান পাতলেই শুধু শোনা যায় নদীর কুলকুল শব্দ, আর তার সাথে যোগ হয়েছে ঝিঝি পোকার আওয়াজ। তখন মাঝরাত, চারিদিকে কোথাও কোনো সারা শব্দ নেই। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত অস্বস্তিতে ঘুম ভেঙে যায় আকাশের। সে একটু উঠে বসল। সে বুঝতে পারল না কিভাবে তার ঘুম ভাঙল। গলাটা শুকিয়ে গেছে, তাই সে এগিয়ে গেল জানালার দিকে রাখা জলের পাত্রটার কাছে। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে গলাটা একটু জোরালো। ঠিক এমন সময় হঠাৎ তার চোখ গেল জানালাটার দিকে। সে এগিয়ে গেল তার সামনে। বাইরে চেয়ে দেখল অন্ধকারের মধ্যে দিয়ে নদীটা দেখা যাচ্ছে, কিন্তু ওইদিকে একটা ঝাপসার ধোয়া ধোয়া লাগছে কেন? সে ভুল দেখছে না তো? সে নিজের চোখটা একটু ঘষে নিল হাত দিয়ে, তারপর আবার চাইল বাইরের দিকে। বাইরে নদীর দিকে একটা অদ্ভুত জগৎ যেন সৃষ্টি হয়েছে, আর সেই দিকে আকাশের চোখ গেল একটা নির্দিষ্ট জিনিসের দিকে। জিনিসটাকে দেখে আকাশের মনে হলো যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেইখানে। দূর থেকে দেখে মনে হয় যেন কোনো নারী শরীরের অবয়ব, আর তার পুরো শরীরে পরিহিত একটা সাদা রঙের শাড়ি। এত দূর থেকে মুখ দেখা না গেলেও তার চারিদিকে যেন বেষ্টন করে আছে একটা ধোঁয়ার অংশ। আকাশ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দেখল সেই নারী অবয়বটা যেন তাকিয়ে আছে তারই দিকে, আর তার অদ্ভুত ফ্যাকাশে মুখে যেন লেগে আছে একটা পৈশাচিক হাসি। আর সে যেন হাতছানি দিয়ে ডাকছে আকাশকে তারই দিকে। আকাশ যদি ভালো করে লক্ষ্য করত তবে দেখত সেই চোখে কোনো দৃষ্টি নেই। ওই চোখ সাদা দুধের মতো ধবধবে সাদা, আর সেই চোখে নেই কোনো মণি। এমন সময় হঠাৎ করেই নদীর অপর পার দিয়ে ভেসে এলো একটা শিয়ালের চিৎকার। চারিদিকের পরিবেশ ধীরে ধীরে অদ্ভুতভাবে যেন কিছু একটা ইঙ্গিত দিতে চাইছে। সেই নারী মূর্তি যেন তাকে হাতছানি দিয়ে বলছে, আয় আয়, অন্নখালির চর তোর জন্য অপেক্ষায় বসে, আসবি না আমার কাছে? আয় আয়। সেই মহিলা অবয়বের মুখ থেকে বেরিয়ে আসছে একটা অদ্ভুত পৈশাচিক হাসি। সেই হাসি শুনলে যেন মনে হয় এ কোনো ইহ জগতের রক্ত মাংসের মানুষ হতেই পারে না। চারিদিক যেন সেই হাসির শব্দে কেঁপে কেঁপে উঠছে। আকাশ যেন তখন সেই দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেছে। সে বুঝতেও পারছে না কি বিপদ তার জন্য অপেক্ষা করে আছে। জানালার পাশে দাঁড়িয়ে আকাশ ওই পৈশাচিক দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে
কখন যে জ্ঞান হারিয়েছে তার খেয়াল নেই। সকালে তার ঘুম ভাঙল জয়ের গলার শব্দে। জয় ইতস্তত হয়ে তার মুখের খুব কাছে মুখ এনে বলছে, ভাই আকাশ, তুই ঠিক আছিস তো? ওঠ, কটা বাজে দেখ। আর তুই এখানে জান্নার পাশে মেঝেতে এসে পড়লি কখন? তোর শরীর টরীর ঠিক আছে তো ভাই? আকাশ নিজের চোখ মুছে উঠে বসে বলল, আমি ঠিক আছি, তবে এখানে এলাম কি করে? আমি তো বিছানাতেই ঘুমাচ্ছিলাম। সেটা তো আমিও জানতে চাইছি। সকালে যখন ঘুম ভাঙলো হঠাৎ আমি পাশে হাত দিয়ে দেখি সেখানে ফাঁকা, আর জানলার দিকে তাকিয়ে দেখি তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমার তো কিছুতেই মাথায় আসছে না কিভাবে তুই এখানে এলি। আকাশ নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, চল নিচে যাওয়া যাক। তুই গিয়ে ব্রেকফাস্ট দিতে বল, আমি আসছি। আকাশ আর কিছু বলল না, কিন্তু ও জানে কাল রাতে ঠিক কি হয়েছে ওর সাথে। আর সেটা কি? তবে স্বপ্ন না অন্য কিছু, বা যা দেখেছে তার সবটাই কি সত্যি? জয় ঘর থেকে বেরিয়ে যেতেই আকাশ সেই কালকের দেখা কথাগুলো ভেবে বাইরে জানালার দিকে তাকালো। সব ঠিকঠাক, কোথাও কিছু নেই চারিদিকে। আজ রৌদ্রোজ্জ্বল দিন, আর দামোদরের জলের উপর সূর্যের আলো খেলা করছে। আকাশ সবকিছু মাথা থেকে বের করে নিচে গিয়ে বসলো ব্রেকফাস্ট করতে। জলখাবারে আজ সকাল সকাল লুচি আর আলুর দম দিয়েছে এরা। সেটা সহযোগে বেশ ভালোই খাওয়া দাওয়া সেরে নিল দুজনে। খাওয়ার টেবিলে ওদের সাথে সেই জায়গার মালিক দেখা করতে এলো। তা আপনাদের ছুটি কেমন কাটছে বাবুরা? সব কিছু ঠিকঠাক তো? খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে না তো? আর আমি কিন্তু মাঝির কাছে শুনেছি আপনারা ভালো ছবি তোলার জন্য পাখির সন্ধান করছেন, তাই মাঝিকে আজও নৌকা নিয়ে আসতে বলে দিয়েছি। ও আপনাদের আশেপাশের ছোট কয়েকটা চড়ে নিয়ে ঘুরে দেখাবে। আপনাদের জায়গাটা ভালো লাগবে আশা করি। আর অনেক পাখি এই সময় আসে, ওদের পুরো দলেরও দেখা পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে। আগে আমার ছোটবেলায় অনেক বুনো হাঁসের দল আর আমরা যারা কত রং বেরঙের পাখি উড়ে আসতো এদিকে, তবে আর সেই দিন কোথায়? সে যাই হোক, আপনারা তৈরি হয়নি, মাঝি এসে বললো বলে। লোকটা হাসি মুখে ওদের বিদায় জানিয়ে বেরিয়ে গেল। আকাশ আর জয়ের ততক্ষণে খাওয়া শেষ, তাই তারা রুমে গেল তৈরি হতে। বুঝলি আকাশ, এটা আজ পাড়াগা হলে কি হবে? এদের ব্যবহার বা সার্ভিস খুবই সুন্দর। দেখলি না, আমাদের না বলতেই কেমন নৌকোর ব্যবস্থা করে দিল। আকাশের যেন ওর কথায় কোনো মন নেই, সে যেন কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে। ওরা ধীরে ধীরে তৈরি হয়ে এগিয়ে গেল ঘাটটার দিকে, যেখানে কাল নৌকা বাঁধা হয়েছিল। ওরা এগিয়ে গিয়ে দেখল কালকের ওদের চেনা পরিচিত মাঝি বসে আছে নৌকার উপর। সে তখন হাসি মুখে নিজের মতো একটা জাল নিয়ে নাড়াচাড়া করছিল। ওদের দেখা মাত্রই বলল, ও বাবুরা আইসেন, আসেন আসেন। আমি কাল কথা দিছি যখন আপনাকে আজ পাখি দেখাইব, আর মাছের খাবারও সাথে নিছি, পারলে মাছ ধইরাও দেখাবো আপনাকে। তখন ওরা দুইজন দুজনের মুখের দিকে তাকিয়ে হাসল, আর মনে মনে ভাবল, সত্যি গ্রামের মানুষগুলো কতটা সাধারণ, বাইরের মানুষকে কত তাড়াতাড়ি ভালোবাসতে পারে। মাঝি নৌকা ভাসিয়ে দিল দামোদরের জলে। মাঝি সেই দিন ওদের নৌকায় করে কিভাবে খাবার বিছিয়ে মাছ ধরার জাল ফেলে মাছ ধরতে হয় সবটাই দেখালো। শহরের মানুষ এসব আগে কখনো দেখেনি। আর আকাশের জন্য আশেপাশের কয়েকটা চরও ঘুরিয়ে দেখালো। মোটের ওপর বলা যায় ওদের এইখানে আসা সার্থক, কারণ অনেক বুনো হাঁস ও রং বেরঙের বহু পরিযায়ী পাখির দেখা মিলেছে। আকাশও মন খুলে সব কিছু ওর ক্যামেরাবন্দি করেছে। সুন্দর টলটলে জলের উপর দিয়ে ভেসে চলল ওদের নৌকা। মাঝি নিজ মনে তখন গুনগুন করতে করতে গান ধরেছে, আর নৌকার দাঁড় বাইছে। কেউ করে ফেলে না ধরে, দাদা গো আপনি ইচ্ছায় সব পরে।
দাদা গো আপনি চাই সব করে, ইন্দুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে। জয় তখনও চারিদিকের সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখছিল। এমন সময় আকাশ মাঝের দিকে তাকিয়ে একটা বেয়ারা আবদার করে বলল, মাঝি ভাই, তুমি তো আমাদের সব জায়গা দেখালে, কিন্তু ওই অন্নখালির চরের দিকে তো গেলে না। আমার খুব ইচ্ছে জায়গাটা দেখার। আজ তো দিনের বেলা, বলো, আমরা কাউকে কিছু বলবো না, চলো না আমাদের সেই চরের দিকে নিয়ে। মাঝি তো এতক্ষণ হাসি মুখে ছিল, কিন্তু আকাশের আবদারে না না করা শুরু করে দিল। শেষে অনেক কষ্টে বুঝিয়ে মাঝিকে এই বলে ঠিক করা হলো যে কেউ চড়ে নামবো না, দূর থেকে যেটুকু দেখা যায় সেটুকু দেখেই চলে আসবো। জয় ও আকাশ তাতেই রাজি। আকাশেরই উত্তেজনা বেশি। নৌকা মাঝ নদী ছেড়ে এবার এগিয়ে চলল অপর একটা দিকে। কিছুক্ষণ নৌকা চালানোর পর একটু দূর থেকে একটা চর চোখে পড়ল সবার। জায়গাটা দূর থেকেই বোঝা যাচ্ছে সেখানে বড় বড় গাছ আর বন জঙ্গলে ভর্তি। আর জঙ্গলের বহর এতটাই বেশি যে বলাই যায় সেখানে মানুষের পা পড়েনি। উপরে সূর্যের আলো ঝকঝক করলেও বোঝা যায় ওই ঘন বনের মধ্যে তার এক ফোঁটাও আলো পড়ে না। মাঝি ওদের সেই দিকেই নির্দেশ করে বলল, ওই যে বাবুরা, যে চরটা দেখতাছেন ওইটাই অন্নখালির চর। ওইখানে ভুল কইরাও মানুষ যায় না। আপনারা জোর করতেছিলেন তাই শুধু দেখাইয়া দিলাম। তবে মালিককে কিছু কইবেন না, তাহলে আর আমার চাকরি থাকবো না। আকাশ এতক্ষণ ওই ভয়ানক নির্জন নদীর বুকে গড়ে ওঠা নির্জন চরটার দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎ ও নিজের ক্যামেরাটা বের করে ছবি তুলতে যাবে সেই দিকের এমন সময় মাঝি চিৎকার করে বলে উঠল, আরে বাবু, করেন কি? ওই দিকে সরের ছবি তুলবেন না। কইতাছে না ওই জায়গা ভালো না, ওইখানে তেনারা থাকে। চলেন চলেন, তাড়াতাড়ি ফিরে চলেন, আর এইখানে থাকা সুবিধার নয়। অগত্যা আজকের মতো ঘোরা শেষ করে দুই বন্ধু ফিরে এলো কটেজে। ওরা আজ রাতটাই এখানে আছে, কাল আবার সকাল সকাল ট্রেন ধরে কলকাতায় ফিরে যাবে। কিন্তু মাঝি লোকটা আসার সময় আকাশের হাতে একটা কালো রঙের তাবিজ সমেত ফিতে বেঁধে দিয়েছিল। তাকে জিজ্ঞেস করায় সে বলেছিল, এতে পূজা দেওয়া ফুল আছে। আপনারা শহরের মানুষ এসব মানেন না, তবে এইটা ধারণ করেন, আপনার ভালো হইব। আকাশ তখন লোকটার মন রাখার জন্য ওটা পড়েই রইল, হাত দিয়ে খোলেনি সেটা। কিন্তু আকাশ ভালো মতোই জানে ওর ওই জিনিসে কতটা অবিশ্বাস। সে যাই হোক, সারাদিন ভালো মতোই কাটলো আজ দুজনের। রাতের খাওয়া দাওয়াও শেষ হলো। আজ রাতে কচি পাঁঠার ঝোল রান্না হয়েছিল। ওরা কাল ফিরে যাবে, তাই হয়তো এত খাতির যত্ন করছে। কাল সকাল 10টায় ট্রেন, তাই সব জিনিস গুছিয়ে রাখলো দুইজনেই। কিন্তু ওরা যদি জানতো আজ রাতটা এতটা ভয়ানক হতে চলেছে যা ওদের জীবনে এত বড় দাগ কেটে রেখে যাবে, তাহলে সেখানে আর এক মুহূর্ত থাকতো না। রাতে শোয়ার আগে আকাশ ওর ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করছিল আর বারবার সেটা দেখছিল। জয়কে জিজ্ঞেস করায় বলল, কি দেখছি দেখবি, এই দেখ। মাঝি বুঝতেই পারেনি যে আমি তখন এটা কুটুস করে তুলে নিয়েছি, বুঝেছিস? যে ছবিটা সে জয়কে দেখালো তাতে ওর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কারণ এটা তো সেই অন্নখালির চরের ছবি। সেটা দেখা মাত্র জয় তাড়াতাড়ি ওকে ডিলিট করে দিতে বলেছিল, কিন্তু সে তা শোনেনি। রাত বাড়ায় দুইজনেই বিছানায় শুয়ে গা এলিয়ে দিল। কখন যে চোখে ঘুম এসে গেল বুঝতেই পারল না। রাত তখন কত হবে। হঠাৎ করেই জয়ের ঘুমটা ভেঙে গেল। কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে ওর বেশ অবাক লাগলো। পাশে আকাশ তো ওর সাথেই শুয়েছিল, কিন্তু গেল কোথায়? জয় তৎক্ষণাৎ উঠে বসল। ঘরের লাইট জ্বালিয়ে খুঁজলো আকাশকে, কোথাও নেই সে। বাথরুমও ফাঁকা। এবার জয়ের একটু ভয় ভয় করতে লাগলো। সঙ্গে সঙ্গে সে নিচে নেমে এলো।
কটেজ মালিক এখানে রাতে থাকে না, তা আগেই জানতো জয়। তার বদলে দেখাশোনা করার জন্য টাকা দিয়ে সেই মাঝিকে রেখে যায়। জয় নিচে নেমে তড়িঘড়ি ওকেই প্রথমে ঘুম থেকে তুলে বলল, আচ্ছা, তুমি তুমি আমার বন্ধু আকাশকে কোথাও দেখেছো? ওকে ওকে রুমে কোথাও খুঁজে পাচ্ছি না। সে ওর কথা শুনে ভীষণ উত্তেজিত হয়ে বলল, বলেন কি, আকাশবাবু ঘরে নাই? চলেন আমার সাথে, খুঁজতে দেখি। ওরা যখন কটেজ থেকে বেরোচ্ছে তখন দেখলো সেইখানের বেরোবার দরজা হাট করে খোলা রয়েছে। তার মানে আকাশ এই পথ দিয়েই বাইরে গেছে। জয়ের মন তখন বলছে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। মাঝি জয়কে বলল, আমি বুঝতে পারছি, আকাশ দাদাবাবুরে কি টাইনা লইয়া গেছে। কথাটা শোনা মাত্র জয় ভয়ার্ত গলায় বলল, টেনে নিয়ে গেছে মানে? কি কি- কি- কি বলতে চাইছো তুমি? মাঝি বলল, বেশি দেরি হয় নাই, আপনি আমার লগে আসেন। কিছু বড় বিপদ হওয়ার আগেই আমাকে নৌকা ভাসাই দিতে হইব। কথা না বলে ওরা তাড়াতাড়ি পৌঁছে গেল ঘাটের কাছে। সেইখানে যে নৌকাটা সবসময় বাধা থাকতো সেটা আজ নেই। জয়ের মনটা ততক্ষণে কু ডাকতে শুরু করে দিয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। মাঝি সেইখানে ওকে দাঁড় করিয়ে এগিয়ে গেল পার বরাবর। কিছুক্ষণ পরে একটা অচেনা নৌকা নিয়ে ফিরে এসে বলল, তাড়াতাড়ি ওঠেন, আমাকে অন্য কালীর চরের দিকে যাইতে হইব। লোকটা অতি দ্রুত দাঁড় বাইছে। চোখের সামনে দেখতে দেখতে জয় দেখল তার চোখ মুখ দিয়ে দর দর করে ঘাম ঝরে পড়ছে। ওরা কিছুটা সেই চরের দিকে এগিয়ে আসতেই একটু দূরে চোখে পড়ল নৌকাটা। সেই নৌকাটায় যে আকাশ আছে তাতে কোনো সন্দেহ নেই। জয় মাঝিকে বলল, তাড়াতাড়ি চলো, যত তাড়াতাড়ি কাছে পৌঁছানো যায় ততই ভালো। কিন্তু এখন আর জয়ের মুখ থেকে কথা বেরোচ্ছে না। আর একটু কাছে গিয়ে ওরা বুঝলো সেই নৌকায় আকাশ একা নেই। অপর একটা কালো অবয়ব দেখা যাচ্ছে অন্ধকারের ভিতর দিয়ে। একটা লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। এই গরমের দিনেও তার মাথা আর পুরো শরীর যে কেন চাদরে ঢাকা তা বুঝতে পারল না জয়। আর লোকটাই বা কে? আর আকাশই বা কেন তার সাথে এগিয়ে চলেছে কোথাও? ওরা নৌকাটার অনেকটা কাছে এসে পড়েছে এবার। চাঁদের আলোয় যতটা দেখছে তা কিছুটা এই রকম। কালো অবয়বটা এবার ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে এলো। মুখ দেখা যাচ্ছে না ভালো করে। ওরা কাছে আসতেই সেই অবয়ব এবার মহা অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসির শব্দ চারিদিকের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। আর সেই হাসি যে কোনো ইহ জগতের প্রাণীর হতেই পারে না তা বলে দিতে হয় না। কিন্তু তার সাথে সাথেই ভেসে আসছে চরের দিক থেকে নানান ভয়ানক শব্দ। এবার দেখা গেল অবয়বের মুখটা আর সারা শরীর যেন এবার বদলে যাচ্ছে। চাঁদের আলোয় ওর চোখের সামনে সেটা আস্তে আস্তে একটা রক্ত মাংসের মানুষের শরীর থেকে কঙ্কালে বদলে গেল। তার শরীরের হাড়গুলো ঠক ঠক শব্দ করছে। মাথার কাছের খুলিটা আশ্চর্যভাবে নড়ছে। তার দাঁতের প্রতিটা অংশ দেখা যাচ্ছে স্পষ্ট। জয় কি করবে বুঝতে পারছে না। এটা কি? এই লোকটা আর লোক নেই। মাথা খারাপ হয়ে আসছে না তো জয়ের? ভুলভাল স্বপ্ন দেখছে না তো সে? নিজেই নিজের হাতে চিমটি কাটলো। হ্যাঁ, ব্যথা লাগলো। মাঝি ওকে বলল, চুপচাপ নৌকায় বসেন, না হলে এই অপদেবতা আমাকে প্রাণ লইয়া লিব। জয় আর কি বলবে, কিন্তু কিছু ভাবার করার আগেই মাঝ নদীতে থাকা আকাশের নৌকার চারপাশে জলের মধ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি হলো। একটা কালো ধোঁয়ার মতো ছায়া ভেসে আছে যেন শুধু এই নৌকাটাকে ঘিরে। নদী যেন এবার ফুঁসছে, নৌকা প্রচণ্ডভাবে দুলছে। ওর সামনে থাকা কঙ্কালটা ঝাঁপ দিল নদীর জলে।
সঙ্গে সঙ্গে সেই ছায়াটা যেন সেই ঝাঁপ দেওয়া আলোড়িত অংশের দিকে ছুটে গেল। এখন নৌকায় আকাশ একা, নৌকা বেয়ে চলেছে নিজে নিজে। ওই দূরে অন্যখালির চর ধীরে ধীরে স্পষ্ট দেখা যাচ্ছে। এমন সময় সেই চরের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো অদ্ভুত সব প্রেতের শব্দ। তাদের কথা স্পষ্ট কানে আসছে। তারা যেন অতৃপ্ত স্বরে কিছু একটা বলতে চাইছে। জয়ের শরীর ঠান্ডা হয়ে এসেছে। আকাশ ওই নৌকায় বেঁচে আছে না মরে গেছে সেটাও যেন সে বুঝতে পারছিল না। চারিদিক থেকে ভেসে আসা আর্তচিৎকার, আর এবার তার সাথে জুড়ল একটা হাড় হিম করা অশরীরী হাসি। এই রাত যেন নিজেই নিজের পটভূমি রচনা করে চলেছে। মানুষের মুখ দিয়ে বোধ করি প্রচণ্ড ভয়ের মুহূর্তে কোনো শব্দ বেরিয়ে আসে না, কারণ শত চেষ্টা করেও আর্তচিৎকারের বদলে গলা দিয়ে কিছু বেরিয়ে এলো না জয়। ভয়ে জড়সড় হয়ে শুধু ভগবানের নাম জপ করতে থাকলো। কিন্তু আজ বোধ করি কোনো ঈশ্বর তার প্রার্থনা শুনতে চান না। কালো ছায়াটা আবার নৌকার চারপাশে এসে ঘুরপাক খাচ্ছে। নৌকাটা অস্বাভাবিক রকমের তুলে চলেছে। চারিদিকের পরিবেশ অদ্ভুত রকমের ভয়ানক। অপরদিকে সেই আর্তচিৎকার যেন বেড়েই চলেছে। জয় দেখল আবার নৌকার চারপাশে সেই কালো ছায়া আর ধোয়া ধোয়া লাগছে। ও বুঝতে পারছে সে এসেছে। সেই অন্ধকারের দৈত্য আজ আবার এসেছে। আর সে জানে তার শিকার এখন হাতের মুঠোয়। পালাবার কোনো পথ নেই, শুধু সময়ের অপেক্ষা। কখন সে হাত বাড়িয়ে স্বাদ নেবে একটা রক্ত মাংসের জল জ্যান্ত মানুষের শরীরে। নৌকার একপাশে সামনের দিকে একটা কালো হাত জলের ওপরের দিকে উঠে এসেছে। সেই হাতে বিভৎস লম্বা লম্বা নখ, তার প্রতিটাতে যেন রক্ত লেগে আছে। সময় যেন কাটছে না। জয়ের তখন চোখ গেল মাঝির দিকে। সে তখন নৌকায় বসে বসেই চুপচাপ ভগবানের উদ্দেশ্যে কিছু অজানা মন্ত্র আউড়ে চলেছে। সেই সময় হঠাৎ করেই জয় দেখল লোকটা জলের দিকে হাত ডুবিয়ে কিছু একটা মন্ত্র পড়ল। আর হঠাৎ করেই যেন আকাশের নৌকার দিকে যে বিভীষিকা ওত পেতেছিল সেই বিভৎস হাত ছলাৎ শব্দ করে জলের ভিতর চলে গেল। ধীরে ধীরে চারপাশের পরিবেশের অস্বাভাবিক ভাবটা এখন যেন নেই। নৌকার জলের মধ্যে যে কালো ছায়া খেলা করছিল সেটাও যেন কোথাও মিলিয়ে গেছে। নৌকাটা আর দুলছে না, আস্তে আস্তে ভেসে চলেছে নিজ ছন্দে। জয় দেখল চারপাশটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মাঝি এবার ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওদের নৌকাটা অন্য নৌকাটার খুব কাছে নিয়ে গেল। সামনে একটু দূরেই দেখা যাচ্ছে সেই অন্য খালির চর। ওরা যখন আকাশকে ওই অন্য নৌকা থেকে উদ্ধার করলো তখন আকাশের জ্ঞান নেই। তাই পাড়ে পৌঁছে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালের উদ্দেশ্যে। দীর্ঘ 3 দিন আকাশ যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিল। তার শরীর পুড়ে যাচ্ছিল ভীষণ জ্বরে, কিন্তু ভগবানের নাম নিয়ে জ্বরটা ধীরে ধীরে নেমে গেল। জ্বরের ঘোরে বহুবার জয় আকাশের মুখে গোঙানির শব্দে একটা জিনিস শুনেছিল। সে বারবার বলতে চাইছে, ছবি, ক্যামেরার ছবি। কিন্তু জয় ততক্ষণে বুঝতে পেরেছে ও কিসের কথা বলছে। তাই কটেজে ফিরে ওটা ক্যামেরা থেকে আগে ডিলিট করলো। অমন অজপাড়া গায়ে এসে এত বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা ওরা কখনো কল্পনাও করেনি। আকাশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় ওরা এবার রওনা হলো কলকাতার পথে। তবে মনে খটকা রেখে নয়, কারণ আসবার সময় ওরা সেই মাঝির মুখে শুনেছিল একটা আশ্চর্য ঘটনা।
তা কিছুটা এরকম। আপনাকে তো আমি প্রথমেই বারণ করছিলাম ওই শহরের দিকে না যাওয়ার জন্যে, কিন্তু আপনারা সেইটাই করলেন। আর আকাশ দাদাবাবু একটা ভুল কাজ করেন, সেদিন কাউরে না জানাইয়া ওই ভয়ানক শহরের ছবি তুলে বসেন নিজের ক্যামেরায়। তাই সেই অপদেবতার নজরে আসেন। ও সর জানে কিভাবে তার শিকার কাছে টেনে লইয়া যেতে হয়। তাই জন্যই আমি আকাশ দাদাবাবুর হাতে সেই মন্ত্রপুত ধাগা বেঁধে দিয়েছিলাম। তার জন্যেই সেই শয়তান ওনার কোনো ক্ষতি করতে পারে নাই। দামোদরের কুলে গড়া ওটা ওই অন্যখালির চর আগে অমন ছিল না। মাঝিরা আগে নাকি সেই চরের কাছে মাছ ধরতে যেত, কিন্তু হঠাৎ কইরাই কিছু বছর আগে সেই চরের কাছে অনেক মানুষ সমেত একটা বড় নৌকা ডুবির ঘটনা ঘটে। অল্প মানুষ সেইবার ডাঙা পেলেও বেশিরভাগ মানুষ মারা যায়। আর তারপর থেকেই ওই চরের আশেপাশেই শুরু হয় সেই ভয়ানক ঘটনাগুলা। এর আগেও অনেক মাঝি রাতের অন্ধকারে সেই চরের কাছে মাছ ধরতে গিয়া নিজের প্রাণ হারাইছে। তাই জন্যে এইখানকার মানুষ ওই চরকে ভয় পায়। লোক তার কথা ভুইলা গেলেও ওই রহস্যময় বিভীষিকা আজও রয়েছে। আর আজও ওই অন্যকালীর চর লোকেদের মনে রয়ে গেছে একটা শব্দ রূপে, আর এইটা হলো ভয়। তাই তো ভুল কইরাও কেউ ওই মুখে হয় না। এই চর জানে কিভাবে তার শিকারকে আকর্ষণ কইরা কাছে টেনে লইতে হয়। ওই রকম লোকেরা হয়তো মানুষই না, ওরা সেই প্রেতাত্মা যারা মানুষকে পথ দেখাইয়া লইয়া যায় আর ফেলে দেয় সেই চরে। আজ অন্যকালীর চর অপেক্ষা করতেছে নতুন তাজা রক্ত মাংসের মানুষের জন্য। এইটা দিয়া সে তার ক্ষুধা মিটাইবার লিগা। শেষ হলো আমাদের আজকের নিবেদন রূপম রায়ের কলমে দামোদরের অভিশপ্ত চর। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।